কারা ছিল, হু ইজ দ্য ফাদার অফ নেশন, হু ইজ দ্য ফাদার অফ ফ্যাসিজম, এই বিষয়গুলো আমরা বুঝি না। আমরা স্পষ্টভাবে কিছু কথা আপনাদেরকে এনশিওর করতে চাই। আপনারা জানেন এই ফ্যাসিজমের জন্ম দিয়েছে কারা, সেইটা অনেকেই হয়তো অবহিত নয়। এই ফ্যাসিজমের জন্ম দিয়েছে যাকে বিগত সময় আপনারা জানেন ফাদার অফ দ্য নেশন, তিনি ফাদার অফ দ্য ফ্যাসিজমের জন্ম দিয়েছিলেন বাকশাল কায়েমের মাধ্যমে। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে বঙ্গবন্ধুকে আমরা দুইটা প্রেক্ষাপটে জাজ করি। একটা 1971 সালের পূর্ববর্তী মুহূর্তের বঙ্গবন্ধু এবং 72 থেকে 75-এর শাসনামলের বঙ্গবন্ধু। 72-75-এর শাসনামল ছিল বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাসিবাদের জন্মদাতার একটি সময়কাল। সেই সময় আপনারা জানেন 1973 সালে নির্বাচনে সবচাইতে ভোট চুরি, আমরা যদি ভোট চুরি, ভোট ডাকাতি, সেই ভোট চুরির ইতিহাস প্রবর্তন করেছিল এই বঙ্গবন্ধুর আমলে। 73 সালের প্রথম নির্বাচনে খন্দকার মুস্তাককে বিজয়ী ঘোষণা করার জন্য কুমিল্লা থেকে হেলিকপ্টার করে ব্যালট বাক্স ঢাকায় এনে ওনাকে এমপি ঘোষণা করা হয়েছিল। সুপ্রিয় বন্ধুগণ, সুতরাং আপনারা জানেন যে ফ্যাসিবাদের জন্মটা কোন জায়গা থেকে হয়েছিল। বাঙালি মানুষের বাক স্বাধীনতা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে বাকশাল 1975 সালে বাকশাল কায়েম করার মাধ্যমে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রকে টুটি চেপে ধরেছিল এবং সেটাকে বুলন্ডিত করেছিল। সেই সময়ে আপনারা জানেন, আমরা কতিপয় মানুষ বিভিন্ন জায়গায় বলি এই বঙ্গবন্ধুকে কারা কারা ফ্যাসিজমের নায়ক বানিয়েছিলেন। আপনারা জানেন প্রত্যেকটি রাজনৈতিক দলকে আমরা বলে থাকি যে চাটার গোষ্ঠীরা বঙ্গবন্ধুকে জননেতা থেকে ফ্যাসিবাদের জনক বানিয়েছিল। সুতরাং এই বর্তমান পর্যায়ে আমাদের কিছু শিক্ষা গ্রহণ করতে হবে। সেই শিক্ষা গ্রহণের জায়গাটা আমরা বলি জাতীয়তাবাদী দলের তারেক রহমানকেও চাটার গোষ্ঠীরা ফ্যাসিজমের নায়ক বানায় কিনা সেটা তাদেরকে খেয়াল রাখতে হবে। আমি গণ অধিকার পরিষদের বিপি নুরুল হক নূরকে বলেছিলাম যে চাটার গোষ্ঠীরা যাতে আপনাকে ফ্যাসিজমের নায়ক না বানায় সেই দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। সুতরাং ফ্যাসিজম কিভাবে সৃষ্টি হয়, কিভাবে তৈরি হয়, সেই বিষয়টা আমাদেরকে অবহিত হতে হবে। আজকে জুলাই অভ্যুত্থানকে রক্ষার জন্য আমাদের মজম হোসেন আলাল ভাই খুবই সুন্দর বক্তব্য বলেছেন। এখন আমার একটা প্রশ্ন রয়েছে, হয়তো উনি নাই, যে এই ফ্যাসিজম, এই জুলাই আগস্ট অভ্যুত্থানের চেতনা, রাজনৈতিক ইউনিটি ধরে রাখার দায়িত্ব তো একটি রাজনৈতিক দলের নয়, এটা আমার আপনার সকলের, সুতরাং সমগ্র রাজনৈতিক দলের দায়িত্ব নিয়ে বলতে হবে কিভাবে রাজনৈতিক ঐক্য আমাদের গড়ে তুলতে হবে। দেখা যায় আমরা সকলে যে দাবি দেওয়া রয়েছে সেটা বাস্তবায়ন করার জন্য লোক নাই। সুতরাং আপনারা জানেন, আমি 2-3টা কথা বলি এখানে, যে আমরা বলেছি মরণোত্তর বিচার বাংলাদেশে হয় সেই জায়গা থেকে 72 থেকে 75-এর শাসনামলে যেই ধরনের এক্সট্রা জুডিশিয়ারি কিলিং এবং জুডিশিয়াল কিলিং হয়েছে, সেই কিলিং এর সেই সময় যে শাসক ছিলেন শেখ মুজিবের মরণোত্তর বিচার বাংলাদেশের মাটিতে কায়েম করতে হবে। আমরা দ্বিতীয় একটা কথা আমার চিন্তা হয়, এই যে জুলাই আগস্ট অভ্যুত্থান, এই অভ্যুত্থানকে আমরা কোন ভাবে দেখছি আমাদের বিচার করতে হবে। এই জুলাই আগস্ট অভ্যুত্থানে, এই অভ্যুত্থান পরবর্তী আপনারা জানেন ইতিহাসের সর্বনিকৃষ্ট শাসক হিসাবে রোমানিয়ার শাসক চাউশেস্কুকে বলা হয়। সুতরাং বাংলাদেশে এই সরকারের কাজটা কি? এই সরকারের মুখ্য কাজ ছিল এই খুনি হাসিনাকে, ফ্যাসিবাদ হাসিনাকে ইতিহাসের, বাংলাদেশের ইতিহাসের সর্বনিকৃষ্ট শাসক হিসাবে ঘোষণা করা প্রয়োজন ছিল, সেটি আমরা দাবি রেখেছিলাম সরকারের কাছে। আরেকটা বিষয়, এই যে একটি ইতিহাস, এই ইতিহাসটা কতদিন থাকবে? জুলাই আগস্ট অভ্যুত্থানের ইতিহাসটা আমরা কিভাবে ধরে রাখতে পারি? সেই জায়গায় আমরা কতিপয় জায়গায় বলেছি যে জুলাই আগস্ট অভ্যুত্থানের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে। 1400 মানুষের খুন, 1400 মানুষের খুন এবং 30,000 আহত মানুষ, পঙ্গুত্ব মানুষের ইতিহাসের মাধ্যমে জর্জরিত জুলাই আগস্ট অভ্যুত্থান। সুতরাং তাদের ইতিহাসকে ধরে রাখতে হলে কি করতে হবে? আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাঠ্যপুস্তকে তাদের ইতিহাসকে লিপিবদ্ধ করতে হবে। আরেকটা বিষয় আমরা বলেছি, এই যে জুলাই আগস্ট অভ্যুত্থানের নায়ক যারা রয়েছেন তাদেরকে আপনারা দেখেছেন যমুনার সামনে গিয়ে তাদের চিকিৎসার জন্য পড়ে থাকতে হয়, যমুনার সামনে তাদের চিকিৎসা ট্রিটমেন্টের জন্য পড়ে থাকতে হয়। সুতরাং সেই জায়গায় তাদের চিকিৎসার জন্য জুলাই ফাউন্ডেশন হয়েছে, সেটা বিতর্কিত হয়েছে, আপনারা দেখেছেন। দায়িত্বে যারা ছিল তাদেরকে অপসারণ করেছেন। আমরা বলেছিলাম জুলাই ফাউন্ডেশনের জন্য, এই ফাউন্ডেশনের মাধ্যমে তাদের সঠিক পুনর্বাসন সম্ভব নয়। আমরা চেয়েছিলাম এই সংস্কার কাজের পরবর্তী দফাটা হওয়া উচিত ছিল জুলাই আগস্ট অভ্যুত্থানের যোদ্ধা যারা আহত হয়েছে তাদেরকে পুনর্বাসন, যারা নিহত হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া। সেই জন্য জুলাই
জুলাই আগস্ট অধিদপ্তর বানানোর জন্য আমরা দাবি করেছিলাম। সুতরাং স্পষ্টভাবে আজকে যে রাষ্ট্রনায়ক দেখেছেন, অনেকেই আমরা লোকাল যারা একটু রুরাল পিপুল অনেকেই জানে না হোয়াট ইজ ডেভেলপমেন্ট। অনেকেই বলে ঢাকা শহর এত বড় বড় ফ্লাইওভার দেখেছি, হাসিনা অনেক কাজ করেছে। আমরা এই বিষয়টা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দদের লোকাল এবং রুরাল পিপুলদেরকে সচেতন করতে হবে। বাংলাদেশে যে ধরনের ডেভেলপমেন্ট হয়েছে, দ্যাটস কল দ্য ইফেক্ট অফ গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশন হচ্ছে স্বাভাবিক উন্নয়নের ধারা প্রক্রিয়াকে অব্যাহত রাখা, যেটা বাংলাদেশে হচ্ছে, তার ছয় ইন্ডিয়াতে হচ্ছে, নেপাল হচ্ছে, শ্রীলঙ্কা হচ্ছে, প্রত্যেকটা দেশে হচ্ছে। কিন্তু রেডিক্যালি চেঞ্জ হাসিনা করতে পারে নাই। রেডিক্যালি চেঞ্জ যদি আমরা উন্নত কান্ট্রি বা উন্নয়নের রোল মডেল কিছু জায়গায় দেখি, তারপরে রেডিক্যালি চেঞ্জ হইতে সিঙ্গাপুরের দিকে তাকাতে হবে, মালয়েশিয়ার দিকে তাকাতে হবে। সুতরাং হাসিনা বাংলাদেশের কোনো স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করতে পারেনি। যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট গুলো করেছে, এই ডেভেলপমেন্ট গুলো হচ্ছে ইফেক্ট অফ গ্লোবালাইজেশন। সুতরাং সেই জায়গা থেকে আমরা বলবো আগামীর গণতন্ত্র রক্ষার জন্য, আগামীর গণতন্ত্রকে সুরক্ষা করার জন্য আমরা যে উদ্যোগগুলো নিয়েছি, এই উদ্যোগ একক কোনো পার্টি নিলে হবে না। আর এই যে জুলাই আগস্ট অভ্যুত্থান আমরা বলছি, এটা কি কোনো একক কোনো দলের নেতৃত্বে হয়েছে বন্ধুগণ? একক কোন দলের নেতৃত্বে কিন্তু হয়নি। আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে 18টা মামলা খেয়েছি, আমরা নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি। এত নির্যাতন নিপীড়ন রাষ্ট্রের প্রধান ভাইকে দেখেছেন বারবার নির্যাতিত, তারিকুল ভাইকে এই জুলাই আগস্ট অভ্যুত্থানে ওনাকে কিভাবে ন্যাক্কারজনক ভাবে তুলে নেওয়া হয়েছে, সেই প্রশাসন কিন্তু এখনো প্রশাসনিক জায়গায় আছে। স্পষ্টভাবে বলে দিতে চাই, এই নির্বাচনে এই অথর্ব প্রশাসনের মাধ্যমে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশের মাটিতে সম্ভব নয়। সেই জায়গায় আমরা বলেছি নির্বাচনকালীন সরকার মাসবে নিডেড